আচ্ছা, ওকে। তো আমরা সুবিধাগুলি দেখেছি। আজকে আমরা আমাদের ব্যবহারিক কাজগুলি যেগুলি আছে সেগুলি আমরা এখন দেখব। ঠিক আছে। আজকে আমরা দেখো অফিস বাটন এবং এর অপশন সমূহ। এটা হচ্ছে ওয়ার্ড মানে মাইক্রোসফট ওয়ার্ড 2007-এ অফিস বাটনটা রয়েছে। বর্তমানে যে মাইক্রোসফট ওয়ার্ডের লেটেস্ট ভার্সনগুলি আছে সেগুলিতে অফিস বাটনটা নেই। সেখানে অফিসের জায়গাতে ফাইল নামে একটা অপশন আছে, তোমরা দেখো সেটা। আমরা এই যে দেখো অফিসের জায়গাতে ফাইল নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করলেই হবে। ফাইল নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করলে তোমার অফিস বাটনের কাজটা করবে, যেটা আগে অফিস বাটন হিসেবে যেটা ছিল। ঠিক আছে, একটু আমি পজ নিচ্ছি। ওকে, তো যে আমরা ওয়ার্ল্ড যে 2007 সেটাতে অফিস বাটন আছে, আর বর্তমান যে ওয়ার্ডের ভার্সনগুলি আছে সেখানে অফিসের জায়গাতে ফাইল নামে একটা অপশন রয়েছে। ওকে, আমরা এবারে যেটা করব দেখবো এটা যে এখানে বাটনটা পরিচিত। এখন ফাইলে যে অপশনগুলি ছিল, মানে এখানে অফিস বাটনের অপশন সমূহের কথা বলা আছে, ফাইলের যে অপশনগুলি ছিল সেই অপশনগুলি আমাদের অফিস বাটনের যে অপশনগুলি ছিল সেগুলি ফাইলে রয়েছে। তো আমরা আজকে এই ফাইলের অপশন সমূহ বা অফিস বাটনের অপশন সমূহ সম্পর্কে আজকে আমরা পরিচিত হব। আগে এখানে আমাদের টেক্সট বই যেগুলি আছে দেখো যে দেওয়া আছে এখানে অপশন সমূহ: নিউ, ওপেন, সেভ, সেভ এজ, ক্লোজ, লেখালেখির সাজসজ্জা। ঠিক আছে, এগুলি দেয়া আছে। তো আমরা এখানে আমাদের নতুন যে ইয়েটা আছে, এই ফাইল আছে বা অফিস বাটন, সেখানে আমরা গিয়ে দেখি যে প্রথমে হোম নামে একটা বাটন আছে, যেটাকে আমরা এই এখানে যে হোম যেটাকে বলি, এই হোম বাটনটা এখানে সেট করে দেওয়া আছে। এরপরে নিউ বলতে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন একটা ডকুমেন্ট তৈরি করার জন্য আমরা নিউতে ক্লিক করব। যেমন নিউতে ক্লিক করলে যে নিউ অনেক কিছু অপশন আসে, এখানে বিভিন্ন রকমের টেমপ্লেট আছে, যে কোনো টেমপ্লেট ব্যবহার করে তুমি নতুন একটা ডকুমেন্ট তৈরি করতে পারো, অথবা ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নিয়ে তুমি ডকুমেন্ট তৈরি করতে পারো। ঠিক আছে, ওকে। আর ওপেন বলতে যেটা বোঝায়, ওপেন বলতে আমাদের পূর্বে সংরক্ষিত কোনো ওয়ার্ড মানে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল বা ওয়ার্ড প্রসেসিং এর ফাইল আমরা ওপেন করার জন্য পূর্বে তৈরিকৃত কোনো মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল বা আমরা যদি ওয়ার্ড প্রসেসিং এর ফাইল বলি, সেটা ওপেন করার জন্য আমরা ওপেন অপশনটা ব্যবহার করি। সেখানে এসে যদি ব্রাউজ করে দিলে তোমার এখানে কোথায় কোথায় ডকুমেন্ট আছে তুমি ড্রাইভ দেখে, যেমন এখান থেকে আমি যদি মনে করি যে কলেজ ওয়ার্ক, আমি এখানে কি কি কাজ করেছি, ঠিক আছে, সব ডকুমেন্টগুলি আমরা এখান থেকে আগের কাজ করা ডকুমেন্টগুলি ওপেন করতে পারবো। ওকে, এরপরে আসো ইনফো। মানে ইনফো বলতে যে তোমার ডকুমেন্টের ইনফরমেশন, তুমি যে একটা ডকুমেন্ট আছে তোমার, এই ডকুমেন্টের ইনফরমেশনটা বা প্রপার্টিজটা তুমি এখান থেকে দেখতে পারো। এখানে সম্পূর্ণ প্রপার্টিজটা দেওয়া আছে। ঠিক আছে, এখানে সম্পূর্ণ প্রপার্টিজটা দেয়া আছে। তো এখান থেকে তোমার এটা সাইজ কতটুকু, পেজ কতটা, ওয়ার্ড কতটা, টোটাল এডিটিং টাইম কতটুকু, তারপরে ডকুমেন্টের টাইটেল কি, ট্যাগ কি, কমেন্টস, তারপরে রিলেটেড ডেটস, তোমার কখন এটা তৈরি হয়েছে, এটা লাস্ট কবে প্রিন্ট হয়েছে, তারপরে রিলেটেড পিপল মানে কে তৈরি করে, অথর মানে যে তৈরি করেছে, কে লাস্ট মডিফাই করেছে, সকল ইনফরমেশন এখানে পাওয়া যায়। দ্যাট মিন্স এটা হচ্ছে ইনফো পেজ। তারপর হচ্ছে সেভ পেজ। সেভে যখন ক্লিক করবা, সেভে ক্লিক করলে যেটা দেখা যাবে, তোমার
সরি, সেভে ক্লিক করলে দেখা যাবে যে তুমি যে অপশনটা আসবে সেটা হচ্ছে তোমার কোথায় তুমি তুমি যে ফাইলটাকে কাজ করেছো। আমার যে নতুন একটা ফাইল আছে, ফাইলটাকে আমি আমার কম্পিউটারে সেভ করে রাখবো। সেভ করে রাখার জন্য আমার সেভ বাটনটা ব্যবহার করব। সেখানে এসে আমি যে ব্রাউজ করে বা দিস পিসি বা যে ব্রাউজ করে আমি কোথায় রাখবো, যেমন ডকুমেন্টের মধ্যে যদি 9A নামে ফাইলটাকে আমি সেভ করে রাখবো। জাস্ট সেভে ক্লিক করলে এটা ফাইলটা সেভ হয়ে যাবে। এখন এই সেভকৃত ফাইলটা 9A আমি লিখেছি, কিন্তু এটাতে আরো একটু তথ্য দেওয়া দরকার। তখন আবার সেভ এজে যাব, সেভ দিয়ে সেভ করলাম, মানে এটাকে আমি আবার মডিফাই করে সেভ করব। মনে কর 9A নামে সেভ আছে, এটাকে আমি সেভ করলাম 9A অক্টোবর নামে এটাকে সেভ করলাম 9A অক্টোবর। দ্যাট মিন্স পূর্বে সংরক্ষিত কোনো ফাইলকে ভিন্ন নামে সেভ করা বা ভিন্ন ফরম্যাটে সেভ করার জন্য আমরা সেভ এজ অপশনটা ব্যবহার করি। আমাদের টেক্সট বই কিভাবে লিখেছে দেখো, এই একই ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ করতে এখানে ক্লিক করতে হয়। এর মাধ্যমে কোনো ডকুমেন্টকে অপরিবর্তিত রেখে নতুন নামে সংরক্ষণ করে তার উপর কাজ করা যায়। ঠিক আছে, এটা কথায় বলা হয়েছে এখানে সেভ এজটা। সেভ দিয়ে হচ্ছে আমার ফাইলটাকে সেভ করার জন্য। আচ্ছা, তোমাদের মধ্যে একজন বলো, আমি বলি যে অয়ন বলো তো ওপেনের কাজটা কি, ওপেন অপশনের কাজ কি? অয়ন, অয়ন, অয়ন আছো কি? অয়ন, কি ব্যাপার, তোমরা কেউ নাই? স্যার আমি মাত্র, হ্যাঁ তুমি বলো। আচ্ছা ঠিক আছে। নাবিল, স্যার শুনতে পাচ্ছি স্যার, কিন্তু ঠিক আছে তুমি নাবিল, আমার ভালো ছেলেটা জি স্যার। বলো তো ওপেন অপশনের কাজটা কি? স্যার ওপেন স্যার পূর্বের স্যার কোন ফাইল তৈরি করা ছিল স্যার, সেটা ওপেন করা। সেটা ওপেন করার জন্য আমরা ওপেন অপশনটা ব্যবহার করি। থ্যাংক ইউ। তারপরে বলো তো রিজভি, তুমি বলো সেভ এজ এর কাজটা কি? রিজভি, রিজভি। স্যার আমি বলবো স্যার। হ্যাঁ বলো আদনান, বলো। স্যার একই ডকুমেন্ট ভিন্ন নামে সংরক্ষণ যখন করব স্যার আমরা, তখন ওই সেভ এজে ক্লিক করতে হবে স্যার। মানে একটা ডকুমেন্ট, মানে একটা কিছু আমি ফাইল তৈরি করলাম, সেইটা আমি সেভ করে রাখবো, তখন অফিস বাটনে ক্লিক করে সেভ এজে চাপ দিতে হবে, তাহলে জিনিসটা সংরক্ষণ হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ভিন্ন নামে সংরক্ষণ করা একই ডকুমেন্ট। থ্যাংক ইউ। এই রিজভি গেল কোথায়? রিজভি কথা বলো। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলে ফেলো, কোশ্চেন করব না। স্যার আমার ফোনে না স্যার জুম ইউজ করতে গেলে সিকিউরিটি ওয়ার্নিং দিয়ে বলে যে তোমার ফোন ক্র্যাশ করে দিতে পারে। কেন স্যার? তোমার অ্যান্ড্রয়েড ভার্সনের কারণে। তোমার ভার্সন কত বলো তো? 9.1 সামথিং এরকম। চেক করা লাগবে। অটোমেটিক্যালি ওরা ওই কিছু ডিটেক্ট করে আর কি। হ্যাঁ, এটা তুমি আমার মনে হয় তুমি কোনো একটা অ্যান্টিভাইরাস ইনস্টল করে রেখেছো এটাতে অ্যান্ড্রয়েড। স্যার আমার ফোন রুটেড স্যার, এইজন্য বলে যে your phone appears to be rooted, it can cause phone crashes। আর স্যার সব সময় নোটিফিকেশন দেয় অন অথবা। আমরা পড়ায় চলে আসি, এবারে আসি প্রিন্টে। প্রিন্ট অপশনে আসি। আমরা প্রিন্টে এসে দেখি প্রিন্ট মানে কি। কোনো একটা ডকুমেন্টকে প্রিন্ট করার জন্য, মানে হার্ড কপি বের করার জন্য আমরা প্রিন্ট অপশনটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, প্রিন্ট করার জন্য অবশ্য অনেক কিছু আমার এখানে প্রিন্টার আছে, যে কারণে এখানে তোমার প্রিন্টারটা দেখাচ্ছে। প্রিন্টারটা তো অন করা আছে। আচ্ছা ওকে, তো এখানে যে প্রিন্টার আছে প্রিন্টারটা সিলেক্ট করে কোন কোন পেজ প্রিন্ট করবা সেটা সিলেক্ট করতে হবে। তারপরে পেজ ওয়ান সাইডেড করবে না উভয় পৃষ্ঠা করবে, এগুলো এখানে বলে দিতে হবে। তারপর কালেকশন কিভাবে, কালেক্টেড কিভাবে হবে,
প্রিন্ট ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ হবে না পোর্ট্রেট হবে, পেপার সাইজ, তারপরে মার্জিন, তারপরে 1 পেজ পার শিট, মানে কোনটা আছে সেটা তোমাকে এখানে সিলেক্ট করে কত কপি প্রিন্ট করবে সেটা সিলেক্ট করে দিলে তোমার প্রিন্ট অপশনে যদি ক্লিক করো তাহলে প্রিন্ট হয়ে যাবে। তারপরে আছে শেয়ার। শেয়ার বলতে তোমার ডকুমেন্টটাকে অ্যাকচুয়ালি আমরা তো ওই অনলাইনে ব্যবহার করি খুব কম। এখানে আমারটা দেখো উপরে আমার নাম লেখা আছে, আমার ডকুমেন্টের উপরে দেখো টপে আমার নাম লেখা আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে আমার মাইক্রোসফটের অ্যাকাউন্টে এটাকে ইনবিল্ড করা আছে। এখানে যদি আমি কোনো কাউকে যদি আমি এখানে যুক্ত করতে চাই শেয়ার পিপল, তাহলে আমাকে আগে ক্লাউডে সেভ করতে হবে, ক্লাউডে সেভ করে আমি শেয়ার পিপল করতে পারবো, অথবা এটাকে আমি ইমেল করার জন্য ব্যবস্থা নিতে পারবো। ঠিক আছে, ইমেল করার জন্য এটা ব্যবস্থা নিতে পারবো, তারপরে এটা অনলাইনে প্রেজেন্ট করতে পারবো, মানে অনলাইনে প্রেজেন্ট করতে পারবো। এরপরে পোস্ট টু ব্লগ, এটা ব্লগে পোস্ট টু ব্লগ দিয়ে এখানে ক্লিক করলে তোমার পোস্টেড ব্লগে এটা পোস্ট হয়ে যাবে। তারপরে আপনারা বেড়েছিল কেন থেকে? ওকে, এরপর হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্ট হচ্ছে মূলত তোমার এই ওয়ার্ড ফাইলটাকে অন্য কোনো ফরম্যাটে তোমার এক্সপোর্ট করার জন্য, অন্য কোনো ফরম্যাটে এটাকে নিয়ে যাওয়ার জন্য তোমার এক্সপোর্ট কমান্ডটা ব্যবহার করা হয়। তুমি এখান থেকে যে ফরম্যাটটা ডকুমেন্ট টাইপ দিতে পারো, প্লেন টেক্সট দিতে পারো, তারপর রিচ টেক্সট ফরম্যাট, রিচ টেক্সট ফরম্যাট যেটা RTF, এই ফরম্যাটটা ওয়ার্ল্ডে অনেক পপুলার। এটা খুব কম জায়গার মধ্যে, কম স্টোরেজের মধ্যে তোমার RTF ফরম্যাটে সংরক্ষণ করা যায়। ঠিক আছে, তারপরে এটা ওয়েব পেজে তুমি এটাকে সেভ করতে পারবে, সেভ এজ অ্যানাদার ফাইল টাইপ। তুমি যদি অন্য কোনো ফাইল টাইপে সেভ করতে চাও তাহলে তোমার এখানে সেভ এজ এ ক্লিক করলে অন্য কোনো ফাইলে এটা সেভ হবে, অন্য কোনো ফাইল টাইপে। তবে হ্যাঁ বলো স্যার, আমি যদি স্যার ফোন মনে করেন এই এখন যে স্মার্টফোনটা আছে আমার হাতে, এইটা মনে করেন আমি কম্পিউটারের মতন করে সিস্টেম করে চালাইতে পারি, কিন্তু কম্পিউটার কি ফোনের মতো সিস্টেম করে চালানো যায় না? যায়। তাহলে ওইটার জন্য কি স্যার কোনো আলাদা সফটওয়্যার ইউজ করতে হবে নাকি? না, এটা উইন্ডোজ ব্যবহার করে করা যায়। হ্যাঁ, উইন্ডোজ ব্যবহার করে। ওই ব্লুস্ট্যাক্স ইউজ করবে অ্যান্ড্রয়েড? না, ব্লুস্ট্যাক্স না, ব্লুস্ট্যাক্স তো ব্যবহার করে তো এটা জাস্ট মোবাইল, ওয়ান কাইন্ড অফ এ মোবাইল ব্লুস্ট্যাক্সটা। তুমি এখানে তোমার উইন্ডোজ 10 যদি থাকে এবং লাইসেন্স করা যদি থাকে, তুমি এখানে ইয়েতে গেলেই তোমার এই যে দেখবা এই যে তোমার এই যে ট্যাবলেট মোড, হ্যাঁ এটা তো মোবাইল না, এটা একটা ট্যাবলেট মোডে তুমি গেলে এটা মোবাইলের মতো করে, মোবাইল যেভাবে চলছে জাস্ট সেভাবে চলতে পারবে। এই যে মোড চেঞ্জ করে দিবা, একটা হচ্ছে ট্যাবলেট মোড, তারপরে আছে তোমার ট্যাবলেট মোড যদি ছেড়ে দাও তাহলে আসবে তোমার ডেস্কটপ মোড। ঠিক আছে, জাস্ট এখানে যাবা, গেলে মানে দেখা যায় ট্যাবলেট মোড চলে আসছে, এখান থেকে সেটা করতে পারবে। হ্যাঁ ওকে, না মানে স্যার আমি ল্যাপটপ কিনবো তো ওই জন্য জিজ্ঞেস। ঠিক আছে, গুড ওয়ান। এরপরে কোনো ফাইল যদি আমি ক্লোজ করতে চাই, আমার কাজ করা শেষ, আমি কোনো ফাইলকে ক্লোজ করতে চাই, ঠিক আছে, কোনো ফাইলকে ক্লোজ করতে চাই, তাহলে আমরা এই ক্লোজ অপশনটা ব্যবহার করব। এরপরে নিচে 2-3টা অপশন আছে, একটা হচ্ছে অ্যাকাউন্ট। তোমার মাইক্রোসফটের যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা তোমার এখানে সাইন ইন করতে হয় মূলত। ঠিক আছে, মাইক্রোসফটের অ্যাকাউন্টটা সাইন ইন করতে হয়। তারপরে তোমার এখানে মাইক্রোসফট অফিসটা তোমার অ্যাক্টিভেশন আছে কিনা, অ্যাক্টিভেশন বলতে যে তুমি এটা কিন্তু ক্রয় করতে হয়, কিনতে হয়। ঠিক আছে, তোমার কিনলে একটা লাইসেন্স কি প্রোডাক্ট কি দেয়, এই প্রোডাক্ট কিটা দিয়ে সেটাকে অ্যাক্টিভ করতে হয়। তো তারপরে আছে তোমার এটা আপডেট আছে কিনা, তুমি বা অটোমেটিক্যালি আপডেট, আমার এটা দেওয়া আছে অপশন, যে কারণে অটোমেটিক্যালি যে যখন আপডেট আসে তখন অটোমেটিক্যালি আপডেট হয়ে যায়। তারপরে তোমার অ্যাবাউট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে তুমি এখানে জানতে পারো যে মাইক্রোসফট ওয়ার্ড এর বিস্তারিত বিবরণটা, এটা ভার্সন কি, এটাতে কি কি কাজ করা যায়, এটার কি কি লাইসেন্স এগ্রিমেন্ট আছে, এভরিথিং তুমি এখান থেকে জানতে পারো। তারপর তুমি মাইক্রোসফটকে তুমি একটা
তুমি ফিডব্যাক দিতে পারো তোমার এটার ব্যবহারটা কিরকম লাগছে, ঠিক আছে, এটা ফিডব্যাক দিতে পারো। আর এখানে আছে অপশন। অপশন এমন একটা জিনিস, এটা আমরা যারা না বুঝি আমরা তারা কখনো এটা ব্যবহার করব না। অপশন হচ্ছে তুমি মাইক্রোসফট ওয়ার্ডটাকে তুমি কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবে, মাইক্রোসফট ওয়ার্ডটাকে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবে, ঠিক আছে। কাস্টমাইজ করে এখানে দেখো জেনারেলে তোমার বিভিন্ন রকম তোমার, আমি এটা ইউজার নেম সৈয়দ মাহবুব হাসান আমিরের নামে এটা ইউজার নেম দেওয়া আছে, ইনিশিয়াল মানে এটাকে তারা সংক্ষেপ করে ইনিশিয়াল এটা দিয়েছে। অটোমেটিক্যালি অনেকগুলি সেটিং আছে, হ্যাঁ। তারপরে স্টার্ট আপ অপশন, এটা ডিফল্ট প্রোগ্রামের ডিফল্ট দিয়ে করা সবকিছু। এখানে আমরা সাধারণত ইয়ে দেবো না। ডিসপ্লেতে দেখো, ডিসপ্লেতে কি কি আছে তোমার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এন্ড ইমেজ এগুলি দেওয়া আছে। প্রিন্ট ড্রয়িং ক্রিয়েটেড ইন ওয়ার্ল্ড, মানে কোন জায়গাটা কতটুকু জায়গা প্রিন্ট করবে সেটা। তারপরে তোমার অলওয়েজ শো দিস ফরম্যাট মার্কস অন দা স্ক্রিন। তোমরা কিছু কিছু সময় দেখবা যে প্যারাগ্রাফ মার্কটা ওয়ার্ডের মধ্যে উঠে থাকে, এটা কারণ হচ্ছে এখানে টিক চিহ্ন দেওয়া থাকে। এখানে টিক চিহ্ন দেওয়া থাকলে প্যারাগ্রাফ মার্কটা সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে সবসময় শো করে রাখে। তো সো এইটা আমরা কখনোই করব না, ঠিক আছে। তো তারপরে ডকুমেন্ট, এখানে দুইটা টিক চিহ্ন দেওয়া আছে দেখো। শো হোয়াইট স্পেস বিটুইন পেজেস ইন দ্য প্রিন্ট লেআউট ভিউ। প্রিন্ট লেআউট ভিউটা হোয়াইট স্পেসের মধ্যে, হোয়াইট পেজের মধ্যে দেখাবে। তারপরে শো হাইলাইটার মার্কস, হাইলাইটার মার্কটাও শো করবে। তারপরে প্রুফিং আছে, সেভ করলে কি সেটিং করতে হবে মাইক্রোসফট ওয়ার্ডের, সেভ করলে গিয়া কোথায় সেভ হবে সেখানে লোকেশন দিতে পারো। অটো রিকভার ফাইল কোথায় গিয়ে জমা হবে সেটা দিতে পারো। সেভ তোমার ওয়ার্ড ফাইলটা মানে মূল কোন ডকুমেন্টে সেভ হবে ডিফল্ট ভাবে সেটা দিতে পারো। তারপরে সেভ এস অটো রিকভার ইনফরমেশন, কতক্ষণ পর পর অটো রিকভারি হবে সেটা দিতে পারো। 10 মিনিট, এখানে 10 মিনিট দেওয়া আছে। তো এই সেটিং গুলি তোমার এই দিক থেকে ল্যাঙ্গুয়েজ কোনটা, তারপরে এজ অফ অ্যাক্সেস, তারপরে অ্যাডভান্স মোডে এসে অনেক কিছু কাজ করতে হয়, কাজ করা যায়। তারপরে কাস্টমাইজ রিবন, উপরে যে রিবন গুলি আছে রিবনের থেকে আমরা কিছু চেঞ্জ করতে পারবো, মানে কিছু কমাইতে পারবো, বাড়াইতে পারবো ইচ্ছা করলে। কুইক অ্যাক্সেস বার বলতে যে উপরে যে এটা আছে, উপরে দেখো সেভ আন্ডু রিডু আছে, মাত্র সেভ আন্ডু রিডু। ইচ্ছা করলে এখানে আমি আরো অনেক কিছু নিয়ে রাখতে পারি, ঠিক আছে। তো সো ওখানে যেমন একটা আমি নিয়ে দেখাই যে সেভ আন্ডু রিডু, তারপরে আরেকটা দিই সেভ এস। সেভ এসটাকে এখানে সিলেক্ট করলাম, এখানে এডে দিলাম, ঠিক আছে, এডে দিলাম। এডে দিয়ে এটাকে একটু উপরে তুলে দিই, সেভ এস, তারপর আন্ডু রিডু। ওই যে ওখানে যদি এখানে তুমি ওকে দাও, দেখো যে এখানে সেভ এসটা চলে আসছে, তাই না? তো আমরা এখান থেকে এই কাজগুলি আমরা করতে পারি। কুইক অ্যাক্সেস বার, কুইক অ্যাক্সেস টুলবার থেকে এটাকে আমি আবার বাদ দিয়ে দেবো, সেভ এস থেকে রিমুভ করে দেবো, সেভ এসটাকে দিয়ে ওকে করে দেবো, ঠিক আছে। তাহলে সেখান থেকে এটা চলে গেছে। তার মানে যে অপশনটা চালানো বুঝতে হবে আমাদেরকে, ঠিক আছে। আমরা যারা খুব কম বুঝি তারা আমরা অপশনে যাব না। ওকে, আমরা টেক্সট বইয়ে আবার চলে আসি, লেখালেখির সাজসজ্জাতে আসো। এখানে আমরা লেখালেখির সাজসজ্জা বলতে ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, ফন্টের রং, মূলত ফন্ট নামে একটা কমান্ড গ্রুপ আছে। হ্যাঁ, আমরা ফন্ট নামে কমান্ড গ্রুপে যাই। এই যে ফন্ট নামে হোম ট্যাবের ফন্ট নামে কমান্ড গ্রুপ, এই যে নিচে দেখো ফন্ট লেখা আছে। এখানে দেখো প্রথমে আছে ফন্টের নাম, ফন্টের সাইজ। এখানে দেখো এটা ইনক্রিজ ফন্ট সাইজ, এখানে ক্লিক করলে একটা ক্লিক করলে এক সাইজ করে বাড়বে, একটা ক্লিক করলে এক সাইজ করে বাড়বে, আর এটাতে ক্লিক করলে এক সাইজ করে কমবে। এটা হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ, এটা হচ্ছে তোমার ডিক্রিজ ফন্ট সাইজ। আর এটা হচ্ছে তোমার চেঞ্জ কেস। আমরা সবগুলি দেখো, আমি যদি এখানে ক্লাস 9 লিখলাম, এখানে সবগুলো এখানে কি হয়ে গেল, স্মল লেটারের হয়ে গেল। আমি চাচ্ছি যে সবগুলাকে ক্যাপিটাল লেটারে লিখবো, তাহলে এখানে চেঞ্জ কেসে গিয়ে দেখো আপার কেস করে দাও, দেখবা সবগুলি বড় হাতের অক্ষর হয়ে গেছে। আবার এগুলিকে আমি চাচ্ছি যে আপার কেস করবো না, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, মানে প্রথম অক্ষরটা বড় হাতের হবে সবগুলো শব্দের। দেখো প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে গেছে। তো
তুমি যেমন রাখতে চাও, ঠিক আছে। আর সবগুলা এটা যদি আবার সেন্টেন্স কেস করতে চাই তাহলে প্রথমটা হবে বড় 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 হাতের অক্ষর, এরপর বাকিগুলো ছোট হাতের অক্ষর। তারপরে যদি আমি লয়ার কেস করতে চাই তাহলে সবগুলি লয়ার কেস হয়ে গেছে। এটা হচ্ছে কেস চেঞ্জ করার জন্য চেঞ্জ কেস নামে একটা অপশন থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। আমরা এতক্ষণ যত ফরম্যাট করছি সেটাকে ফরম্যাটটাকে ক্লিয়ার করার জন্য তোমার ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করলে দেখো এটা জাস্ট এটা ওপেন করলে যেরকম থাকতো ঠিক সেরকম হয়ে গেছে। তারপর হচ্ছে এই ফন্ট লেখাটাকে তোমার বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, এগুলো জন্য বোল্ড ইটালিক। এরপরে লেখাটাকে তোমার তারপরে স্টিক আউট করা, মানে মাঝখানে একটা দাগ দেওয়া, মানে কেটে দেওয়া। অনেক সময় দেখাইতে হয় না যে এই লেখাটা আমি কেটে দিলাম, এরকম দেখানোর জন্য তোমার স্টিক আউটটা ব্যবহার করা হয়। অনেকে বেরিয়ে ইয়ে হয়ে গেলে, আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরে আসো তোমার ওই সূত্র লিখে না, মনে করো সূত্র লিখে এ স্কোয়ারটা দিতে হলে কি করতে হবে, ওই যে এটার মধ্যে দেখো সুপারস্ক্রিপ্টে ক্লিক করে স্কোয়ার, আবার সুপারস্ক্রিপ্টে ক্লিক করো, এটা চলে যাবে প্লাস, তারপরে 2ab প্লাস বি স্কোয়ার, বি এর পরে যদি আবার সুপারস্ক্রিপ্টে ক্লিক করে দিয়ে দাও a স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার, এটা চেক আউটটা কেটে দাও, তাহলে এটা সূত্রটা হয়ে গেল। আবার আছে না, আমরা ইয়ে জানি না, আরেকটা দেখো যে লগের সূত্র আছে না আমাদের, লগ এ, ঠিক আছে। আবার কি করতে হবে, স্কয়ার। দেখছো একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট হচ্ছে স্কয়ারকে, সাবস্ক্রিপ্ট হচ্ছে বটমে যেটা থাকে সেটাকে বলে লগে বলে বেস, এই বেস বলে লগে, আর ইয়ে বলে আর এমনি বলে তোমার নিচের মধ্যে যেটা থাকে উপরেরটাকে বলে তোমার পাওয়ার বা কম্পিউটারের ভাষা বলে সুপারস্ক্রিপ্ট। এই দুইটা এখান থেকে তুমি দিতে পারো। তারপরে আসো তোমার টেক্সট এফেক্ট। এই টেক্সটটাকে যদি কোনো এফেক্ট দিতে চাও, বিভিন্ন রকম এফেক্ট আছে। সাপোজ আমি এরকম একটা এফেক্ট দিতে চাচ্ছি টেক্সটটার মধ্যে, দেখ কত সুন্দর হয়ে গেল, মানে এক ক্লিকে এটা কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? এটা টেক্সট এফেক্টের কারণে বিভিন্ন রকম এফেক্ট তুমি এখানে দিতে পারো, এই এফেক্টটা দিতে পারো তুমি যেরকম ইচ্ছা সেরকম এফেক্ট। তারপরে হচ্ছে তোমার টেক্সট হাইলাইটার। এই টেক্সটটাকে আমি এতটুকু জায়গায় কি আমি চিন্তা করছি এই এবিটাকে হাইলাইট করে দেখাবো, জাস্ট দেখো এবিটা হাইলাইট হয়ে গেছে। তারপরে দেখো টেক্সটের কালার চেঞ্জ করে, পুরো টেক্সটটাকে আমি ইচ্ছা করলে এখন কালার চেঞ্জ করে দিতে পারি, আমি ব্লু কালারের করে দিলাম। এগুলো হচ্ছে তোমার ফন্ট কমান্ড বক্সে যে যতগুলো কমান্ড আছে, ঠিক আছে, এই কমান্ডের সবগুলি কমান্ডের ব্যবহার। দ্যাট মিন্স এই ফন্ট মানে এটা হচ্ছে লেখালেখির সাজসজ্জা করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি, ঠিক আছে। এখানে আরেকটা বিষয় আছে সাজসজ্জাতে, তোমার দেখো বুলেট নম্বর, লাইনের ব্যবধান। আমরা এটা একটু দেখে আসি। বুলেট নাম্বার, সাপোজ এই দুইটা সূত্রকে আমরা বুলেট নাম্বার দিতে চাই, প্যারাগ্রাফ তোমার কমান্ড গ্রুপ আছে, সেখান থেকে বুলেট দিতে দেখো এখানে একটা বুলেট দিয়ে দিলাম, বুলেট হয়ে গেল এটা, ঠিক আছে। আর এখানে যদি দেই নাম্বার, তোমার নাম্বারিং হয়ে যাবে, এটা নাম্বারিং হয়ে যাবে। আবার এটাকে তুমি লিস্ট আকারেও নাম্বার দিতে পারো। তারপরে প্যারাগ্রাফটা এই ডান পাশে সরাইতে পারো, ঠিক আছে, আবার বাম পাশে এটা সরাইতে পারো, ঠিক আছে। তারপরে দেখো কি আসছে, সর্ট করতে পারো, সর্টিং মানে এ টু জেড সর্টিং করতে পারো। এরপর আবার তোমার প্যারাগ্রাফ চিহ্নটা এখানে দেখাই দিতে পারো, ঠিক আছে, প্যারাগ্রাফ চিহ্ন দেখানোর দরকার নাই। তারপরে তোমার যে লাইন স্পেস, ঠিক আছে, এখানে একটা লাইনের পর আরেকটা লাইনের ব্যবধান যদি আমি বাড়াইতে চাই, দেখো কিভাবে ব্যবধান বাড়ছে, ঠিক আছে। 3 লাইন ব্যবধান করে দিলাম, তাই আমরা সাধারণত 1 লাইন ব্যবধানই থাকে। তারপরে তোমার আসছে দেখো থিম কালার, মানে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কি আসবে, যতটুকু লেখাটা সিলেক্ট আছে ততটুকুতে ব্যাকগ্রাউন্ড কালারটা ইচ্ছা করলে আমি চেঞ্জ করতে পারি। তারপরে এই জায়গাটাকে আমরা একটা বর্ডার দিতে পারি, ইচ্ছা করলে যে কোনো একটা বর্ডার দিতে পারি, যে অল বর্ডার, একটা অল বর্ডার যদি দাও দেখো একটা সবগুলি বর্ডার চলে আসছে,
ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার প্যারাগ্রাফ কমান্ড গ্রুপের সবগুলি কমান্ড, যেটা বুলেট এন্ড নাম্বার দিয়ে আমরা সেই কাজটা করতে পারি। ওকে, আমরা আরেকটু সামনে যাই, লাইনের ব্যবধানে দেখেছি। এবার কোনো কিছু ইনসার্ট করা, টেবিল বা ছবি এগুলি ইনসার্ট করা। এখন তো ডকুমেন্টে কোনো টেবিল, ছবি, ক্লিপ আর্ট, বিভিন্ন আকার আকৃতি, চার্ট, টেক্সট বক্স, ওয়ার্ডার যোগ করতে রিবনের ইনসার্ট ট্যাব আমরা ব্যবহার করি। আমরা দেখো এখানে ইনসার্ট ট্যাব আছে, ইনসার্ট ট্যাবে ক্লিক করলে ইনসার্ট ট্যাবের রিবন দিয়ে কি করা যায়, শুধু ইনসার্ট করার জন্য এটা ব্যবহার করা হয়। শুরু থেকে দেখো যে কভার পেজ তুমি করতে পারো, ব্ল্যাঙ্ক পেজ একটা নিতে পারো, তারপরে পেজ ব্রেক দিতে পারো, টেবিল ইনসার্ট করতে পারো। একটা টেবিল যদি ইনসার্ট করতে হয় আমরা একটু দেখে নেই। একটা টেবিল যদি করে এখানে টেবিলে ক্লিক করে সরাসরি এখান থেকে দেখো প্রিভিউ দেখা যাচ্ছে, 3 কলাম, 4 কলাম, 5 কলাম নিলাম, এরপরে রো নিলাম, মনে করো যে 3টা, 5 কলাম 3 রো নিলাম, একটা টেবিল হয়ে গেল। ঠিক আছে, আবার ইচ্ছা করলে আমরা এখানে ইনসার্ট টেবিলে ক্লিক করেও আমরা টেবিল ডায়লগ বক্সের মাধ্যমে আমরা এখানে যে কলাম নাম্বার, রো নাম্বার দিয়ে আমরা সেটা করতে পারি। তারপরে পিকচার ইনসার্ট করতে পারি আমরা, পিকচারে ক্লিক করে তোমার দিস ড্রাইভ, অনলাইন পিকচার, দিস ড্রাইভ যদি ক্লিক করি তাহলে আমার মনে করো যেখানে ছবি আছে সেখানে চলে যাবে, সেখান থেকে ছবি সিলেক্ট করে দিলেই তোমার মনে করো যে একটা ছবি ইনসার্ট হয়ে যাবে। সাপোজ মনে করো যে আমি একটা ছবি এখানে ইনসার্ট করে দিলাম, ঠিক আছে, টেবিলের মধ্যে ছবিটা চলে আসছে, টেবিলের বাইরে যদি আমি ছবিটা ইনসার্ট করে দেই, দেখো যে ছবিটা ইনসার্ট হয়ে গেছে একটা ছবি। ওকে, তারপরে শেপ নিতে পারো, বিভিন্ন রকম শেপ ইনসার্ট করতে পারো, এই যে বিভিন্ন রকম শেপ যেগুলি আছে শেপগুলো ইনসার্ট করতে পারো। আমরা কার্টুনের সময় অনেক সময় কিছু দেই না যে সে কি বলছে, এরকম ভাবে এখান থেকে তুমি এরকম শেপগুলো ইনসার্ট করতে পারো। ঠিক আছে, এখানে কোনো টেক্সট দিতে পারো, এটার আকারটা তোমার ফরম্যাটটা চেঞ্জ করে কালার ফরম্যাট বিভিন্ন রকমের দিতে পারো। তারপরে আইকন নিতে পারো, 3D মডেল, তারপর স্মার্ট আর্ট নিতে পারো। স্মার্ট আর্ট বলতে যে আমরা বিভিন্ন রকমের বিভিন্ন টেবিল বা চার্ট দেখি, এগুলির জন্য আমরা স্মার্ট আর্ট ব্যবহার করতে পারি। ঠিক আছে, তারপরে স্ক্রিনশটও এখান থেকে নেওয়া যায়, ইচ্ছা করলে স্ক্রিনশট ডিফল্ট আছে। উইকিপিডিয়া থেকে তথ্য নিতে পারো, লিংক দিতে পারো, হেডার, ফুটার, পেজ নাম্বার এগুলি দিতে পারো। এটা টেক্সট বক্স নিতে পারো, ড্র টেক্সট বক্স, একটা টেক্সট বক্স নিয়ে এই টেক্সট বক্সের মধ্যে লিখতে পারো। তারপরে তোমার এই যে এখানের কাজগুলো একটু ব্যতিক্রম, এক্সপ্লোর কুইক পার্টস, এখানে যেটা দেখো অ্যাড এ সিগনেচার লাইন, তুমি যদি কোনো সিগনেচার লাইন দিতে চাও, তারপর ডেট এন্ড টাইম যদি তুমি ইনসার্ট করতে চাও, এখানে আছে অবজেক্ট ইনসার্ট করা, এটা অনেক বড় কাজ। অবজেক্ট ইনসার্ট মানে এটার মধ্যে কোনো আরেকটা ফাইল তুমি ইনসার্ট করে রাখতে পারবে ইচ্ছা করলে, যত রকমের ফাইল চাও। এখান থেকে ডিসপ্লে আইকন দিয়ে তুমি এখানে যদি একটা পিডিএফ ফাইল করতে পারো, বিটম্যাপ ফাইল করতে পারো, তারপরে যে কোনো ফাইল তুমি এটাতে সরাসরি ইনসার্ট করে দিতে পারো। তারপরে যদি কোনো কিছু ইনসার্ট করো তাহলে একটি প্রোডাক্ট দিতে হয়। তারপরে ইকুয়েশন মানে সূত্র লেখার জন্য যেটা করতে হয়, বিভিন্ন রকমের ইকুয়েশন ইনসার্ট করা যায়। তারপরে হচ্ছে সিম্বল, কিছু কিছু আছে যে কিবোর্ড থেকে পাওয়া যায় না, তুমি তখন এই যে মনে করো যে বিটাটা তুমি কিবোর্ড থেকে পাবে না। ঠিক আছে, এখানে তুমি যেখানে আছে দেখা ক্লিক করছি, বিটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে, ওমেগাটা দেখো ইনস্টল হয়ে এখানে ইনসার্ট হয়ে গেছে। এরকম ভাবে আমরা ইনসার্টটা ব্যবহার করে আমরা আমাদের প্রয়োজনীয় যত সকল আছে যেগুলো আমরা এখান থেকে ইনসার্ট করতে পারি। ঠিক আছে, এগুলো আমরা দেখলাম, ছবি যোগ করা একবারে দেখে নিয়েছি, তাই না? এবারে আসলে মার্জিন ঠিক করা, পেজ লেআউট। পেজ লেআউটের মাধ্যমে আমরা মার্জিন ঠিক করতে পারি, যেটা লেআউট আছে এখানে। লেআউট নামে তোমার এই পেজের মার্জিনটা তুমি ইচ্ছা করলে ঠিক করে নিতে পারো। পেজ সেটআপ নামে যে কমান্ড গ্রুপ আছে, এখানে দেখো মার্জিনটা এখানে ডিফল্ট ভাবে দেওয়া আছে। তুমি ডিফল্ট যদি কোনটা পছন্দ না হয় তুমি কাস্টম মার্জিন করতে পারো। টপে কতটুকু দেবে, বটমে কতটুকু, লেফটে কতটুকু, রাইটে কতটুকু, তারপরে আছে গ্যাটার তুমি দিতে পারো কতটুকু, লেফট গ্যাটার না রাইট গ্যাটার, তারপর পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, ওরিয়েন্টেশন গুলি দিতে পারো। কোন ধরনের পেপার ব্যবহার করবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারো। তারপর পেজ লেআউটটা এখান থেকে তুমি সিলেক্ট করে দিতে পারো।
তারপরে এখানে ঠিক এগুলো আছে, তুমি এই লেখাগুলি কি তোমার পেজের মধ্যে কোনো কলাম করতে চাও কিনা, যদি কলাম করতে চাও ডিফল্ট ভাবে এক কলামের থাকে, তুমি 2 3 4 2 3 করে কলাম দিতে পারো, অথবা মোর কলাম তুমি এখান থেকে তুমি কলাম এখানে জাস্ট কলাম নাম্বার এখানে লিখে দিবা, দেখবা যে অটোমেটিক কলাম ইনসার্ট হয়ে যাবে। পেজ ব্রেক দিতে পারো, লাইন নাম্বার দিতে পারো, তারপরে হাইফেনেশন করতে পারো, ঠিক আছে, কিছু কিছু হাইফেনেশন করা যায় সেটা। এরপরে ইনডেন্টেশন যেটাকে বলে ইনডেন্টেশন দিতে পারো, তারপরে স্পেসিং মানে লাইন স্পেস কতটুকু হবে একটা থেকে আরেকটা লাইন স্পেস, এগুলো হচ্ছে পেজ লেআউটের কাজ। মূলত পেজ লেআউটের পেজ সেটআপটা হচ্ছে বড় কাজ। পেজ সেটআপটা আমরা কিভাবে করব, ওকে। এবারে আসি আমরা, এরপরে আর কি আছে, পেজ মার্জিন করাটা দেখলাম, প্যারাগ্রাফের লাইন ব্যবধানটা এই যে স্পেসিং দিয়ে আমরা দেখলাম। তারপরে পৃষ্ঠা নম্বর বলেছিলাম যে পেজ নাম্বার আমরা দিতে পারি কোত্থেকে, ইনসার্ট থেকে আমরা এই যে দেখো যে হেডার এন্ড ফুটার বা এখানে পেজ নাম্বার আছে, এখান থেকে ইচ্ছা করলে পেজ নাম্বারটা আমি কোথায় দেবে সেটা কারেন্ট পজিশন বা যেখানে আছে টপ অফ দা পেজ, বটম অফ দা পেজ, আমরা পেজ নাম্বারগুলো আমরা দিতে পারি, ওকে। বানান পরীক্ষণ ও সংশোধন, স্পেলিং মূলত যেটা করা হয়, ঠিক আছে। স্পেলিংটা তুমি যদি এখানে স্পেলিংটা আছে, স্পেলিংটা রেফারেন্সে মেইলিং রিভিউ, এই যে এখানে যাও স্পেলিং এন্ড গ্রামার, এটা হচ্ছে রিভিউর মধ্যে আছে। স্পেলিং এন্ড গ্রামারে যদি তুমি এখানে কোনো গ্রামার চেক করে সবকিছু ওকে পেয়েছে, যে কারণে সে আর এখানে কোনো কিছু কাজ করছে না। থেসারাস তুমি এখানে নিতে পারো, কোনো ওয়ার্ডের একটা ওয়ার্ড লিখে এটা থেসারাস এখানে তুমি দেখতে পারো, ঠিক আছে। ওয়ার্ড কাউন্ট করতে পারো, রিড অ্যালাউড স্পিচ সেটা করতে পারো, ওকে। সেই কাজগুলো আমরা এখানে করতে পারি, ঠিক আছে, ওকে। তোমরা কি আছো স্টুডেন্টস? জি স্যার। ওকে, আজকে আমাদের পড়া আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে আমার হিসাব নিকাশ নিয়ে কাজ করব। আমার লেখালেখিটা আজকে আলোচনা শেষ হলো। আজকে একটা কাজ করব, আমি তোমাদের একটা হোমওয়ার্ক দেব। হোমওয়ার্ক হচ্ছে তোমাদের আজকে পর্যন্ত আমার লেখালেখিতে যে পড়াগুলি আমরা পড়িয়েছি বা করেছি সেটা সম্পর্কিত ছোট্ট করে তোমরা একটা কাজ লিখবে, যে তোমরা কি কি কাজ এখানে দেখেছো আমার লেখালেখির মধ্যে। তোমরা এই হোমওয়ার্কটা জমা দেবে, আমি রিপোর্ট টু প্রিন্সিপাল আজকে রেকর্ডেড ক্লাসটা দিয়ে দেব এবং তোমাদের মেসেঞ্জার গ্রুপে ক্লাসের লিঙ্কটা দেব। দিলে ওই লিঙ্কের মধ্যে গিয়ে তোমরা রিপোর্ট টু প্রিন্সিপালে তোমরা কি কি কাজ শিখেছো সেটার তালিকাটা ওই জায়গায় লিখে ছবি তুলে দিয়ে দেবে, ওকে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে বাবারা? হ্যালো, আমি আজকে রাত্রের মধ্যে চেষ্টা করবো, আগামীকাল তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো গ্রুপের মধ্যে। এখানে গিয়ে তোমরা ওটা কি কি কাজ শিখছে একটা লিখে ছবি তুলে ওখানে দিয়ে দেবে, ওকে। ওকে স্যার। ওকে, আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।